এখন বলো বলো তাইলে আজকে আমাদের টপিকের নাম কি? লাউডলি বলো, আজকে আমাদের টপিকের নাম কি? ভার্ব। ঠিক আছে, এখন একটা জিনিস আমরা ভার্ব সম্পর্কে বলি, যারা ইংলিশ পড়তে চায়, ইংলিশ জানতে চায়, সেটা স্টুডেন্টস হোক স্টুডেন্ট না হোক, শিক্ষার্থী হোক শিক্ষার্থী না হোক, সাধারণ মানুষ হোক, সবাই কিন্তু ইংলিশ শিখতে চায়। তো ইংলিশের সম্পর্কে, ইংলিশের ব্যাপারে, সেন্টেন্সের স্ট্রাকচার ব্যাপারে কনফিউশন নাই এমন মানুষ খুব কম। সুতরাং যারা আমরা এখনো পর্যন্ত ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারি নাই, আজকের ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তোমার ধারণাকে পাল্টাই দিবে ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে। ভার্ব আমরা সবাই জানি, গো, কাম, রিড, হেল্প, এগুলো ভার্ব। কিন্তু ভার্বের যে ফাইনাইট ভার্ব প্রকারভেদ, নন ফাইনাইট ভার্ব প্রকারভেদ, সেটা বাক্য থেকে খুঁজে বের করতে পারা যে যোগ্যতা, যে স্কিল, যে কম্পিটেন্সি, সেটা তোমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে পাবে। খুবই চমৎকার একটা ক্লাস হবে, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগী থাকবে, তাহলে শিখতে পারবা। আচ্ছা, এখন আমি তার আগে আরেকটা স্ট্রাকচারের কথা বলি। সেই স্ট্রাকচারটা হচ্ছে, ধরো ইংলিশে যতগুলো বাক্য আছে, ইংলিশে যত বাক্য আছে সবগুলো বাক্য সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই স্ট্রাকচার দিয়ে হয়। ভালো করে খেয়াল করো, আমি বলেছি ইংলিশে যত বাক্য আছে, বেসিক যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, এখান থেকে কোশ্চেনটা পরে হয় আর কি, এই স্ট্রাকচারের উপর হয়। তুমি আমাকে বলতে পারো, স্যার এই স্ট্রাকচারটা ছাড়া কি অন্য কোনো স্ট্রাকচার নাই? আছে, তবে এটা রেয়ার, মানে খুব কম ব্যবহার হয়, এটা একটু বেশি ব্যবহার হয়, কথাবার্তায় বলো, যেভাবে হোক এটা বেশি ব্যবহার হয়। তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটা ভালো করে বুঝি, এটার উপাদানগুলো সম্পর্কে ভালো করে জানি, তাহলে ইংলিশের অনেকগুলো অংশ আমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে তিনটি অংশের মধ্যে প্রথম অংশটা কি স্যার? সাবজেক্ট। রিপিট করেন, কি বলুন তো, প্রথমটা কি? সাবজেক্ট। দ্বিতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে অবজেক্ট, মাঝখানটা হচ্ছে ভার্ব। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব রাখে, অবদান রাখে, সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের উচিত প্রথমে এই ভার্ব সম্পর্কে খুব ডিটেইলস জানা, একদম ডিটেইলস, আর কোনো কনফিউশন নাই এমন জানা। তারপরে এই সাবজেক্ট সম্পর্কে জানা। আমরা আমাদের বেশিরভাগ স্টুডেন্টস সাবজেক্ট সম্পর্কে কি জানে? যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়, এইটাকের বাইরে আর জানে না। হি প্লেস ফুটবল, এখানে হি টা সাবজেক্ট, একটু জানে, কিন্তু সাবজেক্টের কাকে বলে, সাবজেক্টের প্রকারভেদ আছে অনেকগুলা, বড় বড় সাবজেক্ট ফ্রেজ আছে, কম্পাউন্ড সাবজেক্ট আছে, কমপ্লিট সাবজেক্ট আছে, এক্সপ্লিসিট সাবজেক্ট আছে, অনেক ধরনের সাবজেক্ট আছে। আমাদের উচিত একটা ক্লাসের মধ্য দিয়ে পুরো সাবজেক্ট সম্পর্কে ডিটেইলস জানা, একটা ভার্ব সম্পর্কে ডিটেইলস জানা, মানে ভার্বের স্ট্রাকচার সম্পর্কে, এটা সম্পর্কে ডিটেইলস জানা। তিনটা পার্ট সম্পর্কে যদি আমি ডিটেইল জানতে পারি, তাহলে বাক্যের বিশাল একটি অংশ আমাদের আয়ত্তে চলে আসবে। আজকে আমরা শিখবো ভার্ব, বাক্যের মূল উপাদান হচ্ছে ভার্ব। এরপর সাবজেক্ট তো আছেই, কিন্তু আমি মনে করি ভার্বটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই বাক্যের। আচ্ছা, আমরা আগে বলি ভার্ব কাকে বলে। যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। বলেন তো কি বলে? তাকে কি বলে? ভার্ব বলে। এখন মজার বিষয় হচ্ছে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, তাহলে কাজ করা বুঝাই না তাকে কি বলে? নাউন বলে। বলেন তো কি বলে? আবার বলি, যে শব্দ দ্বারা কাজ করা বুঝায় তাকে কি বলে? তাহলে এটা বলো, যে শব্দ দ্বারা কাজ করা বুঝায় না তাকে কি বলে? নাউন বলে। সেটা আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। কি হইতে পারে? অ্যাডজেক্টিভও হইতে পারে, প্রোনাউন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। কাজ করা বুঝায় আর কাজ করা বুঝায় না, অ্যাকশন ওয়ার্ড, নন অ্যাকশন ওয়ার্ড বলা হয় এগুলাকে। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো ভার্ব, এই কথাটা ভালো করে খেয়াল করো। ভার্ব সর্বদা কোন একটা টেন্সের সাথে সম্পর্ক রাখে। বলেন তো ভার্ব কার সাথে সম্পর্ক রাখে? টেন্সের সাথে সম্পর্ক রাখে। কিন্তু নাউন কোন টেন্সের সাথে সম্পর্ক রাখে না। নাউন কি কোন টেন্সের সাথে সম্পর্ক রাখে? ধরো আমি একটা ছেলের নাম ধরলাম তামিম। তামিম আছে এখানে? তামিম বা তানিম, তানিম মনে হয়। তানিম বা তামিম, তানিম ধরলাম। তানিম একটা স্টুডেন্টের নাম, একটা ছেলের নাম। তামিম মনে করলাম এটা একটা নাউন। তোমরা আমাকে বলো দেখি, তানিম শব্দটা কোন টেন্সের সাথে সম্পর্ক রাখে? তানিম অতীতকাল, তানিম বর্তমানকাল, তানিম ভবিষ্যৎকাল, তানিমের সাথে ইডি লাগালে তানিম, তানিমিং, উইল তানিম, এরকম হয়? হয় না। তাহলে কি বুঝা গেল? নাউন টেন্সের সাথে সম্পর্ক রাখে না। এই কথাটা গুরুত্বপূর্ণ, মাথায় নাও। নাউন টেন্সের সাথে সম্পর্ক রাখে না। তাহলে কে সম্পর্ক রাখে? ভার্ব টেন্সের সাথে সম্পর্ক রাখে। এখন দেখি বলো তো, গো যাওয়া, ইট খাওয়া, এইটা দেখো তুমি, অতীতকালে খাওয়া, খেয়েছিলাম, খেয়েছি, খাবো, খাচ্ছি, এই ভার্বটা বিভিন্ন ধরনের টেন্সের সাথে রূপান্তর হচ্ছে। ইট, এট, ইটেন, ইটস, ইটিং, এরকম পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তন হয় জিনিসটা কি? ভার্ব। পরিবর্তন হচ্ছে না মানে নাউনটা পরিবর্তন হয় না, রূপভেদে পরিবর্তন হয় না। এটা ভার্ব সম্পর্কে একটা সুন্দর আইডিয়া পেলাম। তারপরে
আমরা এই ভার্বের আরেকটু ডিটেইলস জানতে গেলে জিজ্ঞেস করবো যে ভার্বের প্রকারভেদ যে দুটো তোমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ, সেটার মধ্যে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে পড়াবো না। ফাইনাইট এবং নন ফাইনাইট কাকে বলে পড়াবো না। কি করব, এই এই একটা গল্প বলবো আজকে তোমাদেরকে। একটা ক্লাসে ঘটে যাওয়া একটা সুন্দর গল্প শোনাবো তোমাদেরকে। শুনতে চাও কিনা বলো, গল্পটা শুনতে চাও কিনা? আচ্ছা, এই গল্পটা আমি আরো একটা ক্লাসে বলেছি, তোমাদের মতো এরকম আরেকটা ক্লাসে বলেছি। ওরা খুব আগ্রহ ভরে শুনেছে, তোমরাও খুব আগ্রহ ভরে শুনবে আশা করছি। এটা একটা হচ্ছে আমাদের টেন্স রিলেটেড, ভার্ব রিলেটেড একটা সুন্দর গল্প। মানে একটা স্টুডেন্টের সাথে আমার একটা ডায়লগ বা কথোপকথনের মাধ্যমে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। শুনতে থাকো, তোমাদেরকে কোনো পড়া আমি জিজ্ঞেস করবো না, আমি আমার স্টুডেন্টের সাথে ঘটে যাওয়া একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। এই পুরো পড়াটা আশা করছি কভার হয়ে যাবে। আজকে আমরা মূলত শিখবো ফাইনাইট ভার্ব সম্পর্কে ধারণা। একটা বাক্য আমার সামনে আসার সাথে সাথে আমি যাতে ওই বাক্য থেকে ফাইনাইট ভার্বটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। শুনো তাইলে, আমি একটা ক্লাসে এরকম তোমাদের মতো অনেকগুলো স্টুডেন্টস বসে আছে, সেখানে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম যে ভার্ব কাকে বলে জানে কিনা ওরা। ওরা তোমাদের মতো করে খুব সুন্দরভাবে বললো যে হ্যাঁ স্যার ভার্ব সম্পর্কে জানি, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, স্টেট প্রকাশ করে তাকে ভার্ব বলে। ঘটনা কি হচ্ছে দেখো, তাদেরকে আমি তাদের সামনে একটা বাক্য দিছি, ভালো করে খেয়াল করো স্যার এই গল্পটা। তাদেরকে আমি একটা বাক্য দিয়েছি, বাক্যটা হচ্ছে এইটা, পড়ে শোনাও তো একটু। হি লাভস টু রিড বুকস, সে বই পড়তে ভালোবাসে। বলেন, সে বই পড়তে লাভস অর্থ ভালোবাসে, টু রিড মানে পড়তে, বুকস মানে বই, হি মানে সে। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্য থেকে কেউ কি আমাকে একটু বলবে যে এই বাক্যটাতে ভার্ব কয়টি আছে? ওদেরকে জিজ্ঞেস করেছি, তোমাদেরকে জিজ্ঞেস করছি না, তোমরাও তো দিও না। খেয়াল করো কথাটা, আমি গল্প বলতেছি কিন্তু পড়াচ্ছি না। ওদেরকে জিজ্ঞেস করেছি এই বাক্যের মধ্যে ভার্ব কয়টি আছে বলতে পারবা? একজন স্টুডেন্ট দাঁড়াই আমাকে বললো যে স্যার আমি ভার্ব কয়টা আছে বলতে পারবো। বলো তো। ও বললো যে স্যার এখানে ভার্ব আছে একটি, পুরো বাক্যের মধ্যে ভার্ব আছে একটি। আমি কিছু বললাম না। আরেকজনকে জিজ্ঞেস করলাম, শুনো, আরেকজনকে জিজ্ঞেস করলাম যে এখানে ভার্ব কয়টি আছে বলতে পারবা? সেও দাঁড়াই বলতেছে একটি। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, দেখি তুমি বলো এই পুরো বাক্যের মধ্যে ভার্ব আছে কয়টি? সেও বলতেছে একটি। কিন্তু একজন, দুজন, তিনজন সবাই দেখতেছি একটা একটা বললো। না, আমি বললাম যে না, এটা এমন হচ্ছে কেন। আমি আরেকজন ভালো স্টুডেন্টকে দাঁড় করালাম। স্যার গল্পের মূল পয়েন্ট খেয়াল করো, যে আমি আরেকজন ভালো স্টুডেন্টকে দাঁড় করালাম, যে বললাম যে এই বাক্যের মধ্যে ভার্ব আছে কয়টি? সে দাঁড়ায় বলতো স্যার ভার্ব আছে দুটি। খেয়াল করো, সে কিন্তু ভালো স্টুডেন্ট বলেছি আমি আগে। সে যখন দুটি ভার্ব বললো, ক্লাসের অন্যান্য সকল স্টুডেন্ট তার দিকে তাকিয়ে আছে, কে কিরে ও হঠাৎ করে ব্যতিক্রম বললো কেন? সবাই বলতেছে একরকম, ও যখন ব্যতিক্রম বললো তখন সবাই ওর দিকে তাকায় আছে যে ও কি বলতে চাচ্ছে আসলে। আমি একটু ভালো করে নড়ে চড়ে বসলাম যে কিরে ও একটু ব্যতিক্রম বললো, যখন ওর সাথে একটু কথা বলি। খেয়াল করো তাইলে, একটা কথা খেয়াল করবা, ক্লাসে হয় কি, যারা একটু ভালো, মোটামুটি যে কোনো সাবজেক্ট একটু ভালো বুঝে, তারা অন্যরা যে উত্তর দেয় ও তার থেকে একটু ব্যতিক্রম উত্তর দেয়, মানে ভালোরা একটু ব্যতিক্রম উত্তর দিবে। এরকমই হয়। এটা আমার একটা ইংলিশ ক্লাসে এরকমটা ঘটছে। আমি একটা ম্যাথ ক্লাস করাতে গিয়ে ম্যাথও এমন একটা ঘটনা ঘটছে, সেটা তোমাদের সাথে একটু বলি। আমি এই গল্পটা আরেকটা ক্লাসে বলেছি, তোমরা একটু শোনো। ব্যতিক্রম উত্তর স্টুডেন্টরা কেমনে দেয় সেটা বোঝানোর জন্য বলতেছি। দেখো, আমি একটা গণিত ক্লাসে গিয়ে প্রশ্ন করেছি, দেখি বলতো কোন সংখ্যার উপর স্কয়ার হলে 4 হয়? কোন সংখ্যার উপর স্কয়ার হলে 4 হয়? এমন একটা প্রশ্ন করেছি। স্টুডেন্টরা ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছে আমাকে, অনেক স্টুডেন্ট উত্তর দিয়েছে একই রকম, আর একজন স্টুডেন্ট উত্তর দিয়েছে ভিন্ন রকম। এমন যে ভিন্ন উত্তর দিয়েছে তারটাই উত্তর হয়েছে। তোমরা বলতে পারবা কোন সংখ্যার উপর স্কয়ার হলে 4 হয়? বলো না, বড় করে বলো। 2 স্কয়ার। কি 2 স্কয়ার? দেখো এইরকম 2 স্কয়ার, 2 স্কয়ারের উপর 2 এর উপর স্কয়ার হলে 4 হয়। এটা বেশিরভাগ স্টুডেন্ট উত্তর দিছে, কিন্তু ক্লাসে আরেকজন মেধাবী স্টুডেন্ট সে দাঁড়িয়ে, সে সবার থেকে একটা ভিন্ন উত্তর দিছে এবং তারটা রাইট হয়েছে। স্যার বলো, তোমাদের কি মাথায় আসতেছে সে ভিন্ন উত্তরটা কি? বলো। হ্যাঁ স্যার। আর কেউ? হ্যাঁ স্যার, এই যে ধন্যবাদ, তোমরা পারছো। ও বলছে আগে। তাহলে দেখা যায় 2 স্কয়ার, এটা যদি তুমি -2 স্কয়ার করো, এ দেখো -2 স্কয়ার করো, তখনও কিন্তু 4 হয়।
2 এর উপর স্কয়ার হলো যেমন 4 হয়, প্লাস 2 স্কয়ার উপর 2 এর উপর মাইনাস 2 এর উপর স্কয়ার হলেও কিন্তু 4 হয়। কিন্তু এইটা বলেছে অনেক স্টুডেন্ট, এটা অনেক স্টুডেন্ট বলে নাই, কয়েকজন স্টুডেন্ট বলেছে ক্লাস। তুমি এখন আমাকে বলতে পারো স্যার 2 আর মাইনাস 2 এর মধ্যে এমন কি পার্থক্য, আর এটা তো দুটি একই কথা। না স্যার, তুমি কি জানো এই 5 আর এই 5 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 এর মধ্যে পার্থক্য কিন্তু 10। পার্থক্য কত? ওর কাছে আছে প্লাস 5 টাকা, ওর কাছে আছে মাইনাস 5 টাকা, ওর কাছে দুজনে 5 টাকা পাবে, দুটোর মধ্যে পার্থক্য কিন্তু 10। এই প্লাস মাইনাস 5 এটাকে প্লাস 5 পর্যন্ত আসতে হলে তাকে 10 টাকা জোগাড় করতে হবে, 5 টাকা সুদ করতে হবে আগে, ওই ঋণাত্মক এর সুদ করতে হবে, আর 5 টাকা দিয়েও সমান হইতে হবে, সুতরাং 10 টাকা লাগবে ওর। তার মানে প্লাস 5 মাইনাস 5 কি সেম? না, যারা মনে করতেছি প্লাস 2 আর মাইনাস 2 সেম, তারা এখানে ভুলে আছি। তাহলে আমি যেটা বুঝতে চেয়েছি, ক্লাসের মেধাবী স্টুডেন্টরা একটু ব্যতিক্রম উত্তর দেয়, তোমাকেও সেটা ভাবতে হবে। ব্যতিক্রম মানে একটা কথা আছে এরকম, ব্লু ফিশ বা গোল্ডেন ফিশ হওয়া। মাছের ইকুরিয়াম চিনো? একুরিয়ামের মধ্যে মাছ থাকে না, 8টা 10টা 15টা 20টা মাছ থাকে দেখবা। মানুষ যখন মাছের ইকুরিয়ামটা দেখে, এরকম কাচের বক্সটা দেখে, ওখানে একটা গোল্ডেন ফিশ থাকে, কয়েকটা গোল্ডেন ফিশ থাকে। আচ্ছা, মানুষের নজরটা কিসের দিকে যায়? অন্যান্য মাছগুলোর দিকে না গোল্ডেন ফিশটার দিকে? গোল্ডেন ফিশ বা ব্লু ফিশ যেটা থাকে ওটার দিকে মানুষের নজর যায়। সো ইউ হ্যাভ টু বি ব্লু ফিশ ইন ইউর ফ্রেন্ড সার্কেল। বন্ধুর মধ্যে তোমাকে একটু ব্যতিক্রম হইতে হবে, সবাই তোমার জন্য অপেক্ষা করবে, তোমাকে একটু মূল্যায়ন করবে, ওরকম ব্যতিক্রম হইতে হবে। তাহলে ওই ক্লাসের মধ্যে যে গল্পটা বলছিলাম, ভার্বে, কাম টু দা পয়েন্ট। ভার্বের মধ্যে ওই স্টুডেন্টটা আমাকে বললো যে হঠাৎ করে যে এখানে ভার্ব দুইটা। তখন আমি কি করলাম, তার সাথে একটু ভালো করে কথা বলবো বলে সিদ্ধান্ত নিলাম যে ওকে একটু জিজ্ঞেস করে দেখি। ওকে বললাম, এখানে তুমি যে ভার্ব দুটো বলতেছো কোনটা কোনটা? ও বলতে স্যার লাভস একটি ভার্ব, রিড একটি ভার্ব। ভালো কথা, ও দুটো ভার্ব আমাকে দেখাই দিল, আমি মেনে নিলাম হ্যাঁ দুটো ভার্ব এখানে আছে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি জানো ভার্ব কয় প্রকার? ও বলতেছে হ্যাঁ স্যার জানি। আমি বললাম কি কি বলতো? ও বলতেছে ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দুই প্রকার। বলেন তো কি? আবার বলেন। নন ফাইনাইট, ফাইনাইট অর্থ কি? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট অর্থ কি? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন তাহলে আমাকে আসো, তাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি ফাইনাইট বললা নন ফাইনাইট বললা বুঝলাম, তুমি আমাকে এটা বলো, এই দুটো ভার্ব নিয়ে নয়, জাস্ট এই ভার্বটা নিয়ে, লাভস ভার্বটা কোন প্রকারের ভার্ব আমাকে এটা বলো। ও আমাকে বলতে স্যার এটা ফাইনাইট ভার্ব। গল্পের মোড়টা খেয়াল করো, ও আমাকে বলতে স্যার এটা ফাইনাইট ভার্ব। আমি তাকে বললাম এটা যে ফাইনাইট ভার্ব, তুমি এটা বুঝছো কিভাবে? একটু বলো যে অন্যরাও একটু শুনুক বুঝুক, তুমি বলো এটা ফাইনাইট ভার্ব কেমনে হলো? সে বলতেছে, আমি বলছি তুমি কি জানো ফাইনাইট ভার্ব কাকে বলে? তখন ও বলতেছে হ্যাঁ স্যার আমি জানি। তাই বললাম কিভাবে জানো? সে বলতেছে আমি এরকম একদিন ইয়াকুব স্যারের ক্লাসে শিখেছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে, কিভাবে ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হয়। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে ফাইনাইট ভার্ব কিভাবে বলে, একটু বলো দেখি। তখন সে আমাকে উত্তর দিচ্ছে, দেখো তোমরা একটু বলতে পারবা যে ফাইনাইট ভার্ব কাকে বলে, সেটা হচ্ছে এটা একটু পড়ে শোনো আমাকে, বলো যে ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে। বলেন তো কি? আবার বলেন একটু, যে ভার্ব সাধারণত সাবজেক্টের। সে এই কথাটা আমাকে বললো যে স্যার যে ভার্বটা সাধারণত সাবজেক্টের পরে বসে তাকে ফাইনাইট ভার্ব বলে। ও যখন হঠাৎ করে এই কথাটা বললো, আমি একটু থমকে গেলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ঠিক আছে। তো এটুকুই কি? এটাই কি ফাইনাইট ভার্ব? সাবজেক্টের পরে বসলেই ফাইনাইট ভার্ব? আমি কি এটুকু বুঝবো না আর কিছু আছে? একটা জিনিসকে চিনতে হলে, পারফেক্টলি চিনতে হলে তো একটা বৈশিষ্ট্য দিয়ে হয় না, একাধিক বৈশিষ্ট্য যদি বলা যায় তাহলে এটা পারফেক্টলি বলা যায়। আচ্ছা হ্যাঁ, এটা সাবজেক্টের পরে বসছে, সেটা ফাইনাইট ভার্ব। আর কিছু বলবা? ও বলতে হ্যাঁ স্যার আমি আরো বলবো। তখন বললাম যে বলো দেখি কি হয়। সে এর পরটা কি বলছে দেখো, বলো আমার সাথে বলো। সাবজেক্ট এর বলো নাম্বার ও পার্সেন্ট ভেদে পরিবর্তন হয়। এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য স্যার। মানে যে ভার্বটা সাবজেক্টের নাম্বার ও পার্সেন্ট ভেদে চেঞ্জ হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এখন চেঞ্জটা কেমন দেখো, পার্সেন্ট মানে কি একটু বলি, নাম্বার মানে কি বলি আগে। নাম্বার মানে হচ্ছে একবচন বহুবচন, বলেন একবচন সিঙ্গুলার এন্ড প্লুরাল, এইটাকে বলা হয় নাম্বার। এখন দেখি বলতো আমাকে এই হিটা একবচন কিনা, কথা বলেন একটু, হিট একবচন কিনা? যেহেতু হিট একবচন তাহলে ভার্বের সাথে এস এসেছে, দেখো লাভস হয়েছে। তাহলে আমাকে তোমরা বলো সাবজেক্ট যদি একবচন হয় ভার্বের সাথে এস আসছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা? কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রিড ওয়ার্ডটা চেঞ্জ হয় নাই, রিডস হয় নাই। এখানে সাবজেক্ট আছে দেখো হি, কিন্তু এটা চেঞ্জ হয় নাই। আমি ওকে জিজ্ঞেস করলাম এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয় না কেন? ও আমাকে বলতে স্যার এটা ফাইনাইট ভার্ব, সেজন্য এটা চেঞ্জ হয়েছে। ওটা নন ফাইনাইট, এটা চেঞ্জ হয় নাই।
তাহলে চেঞ্জ হয় কোনটা বলতো? ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার অনুসারে চেঞ্জ হয়। বলেন তো কি অনুসারে চেঞ্জ হয়? নাম্বার মানে কি বলেছি? সিঙ্গুলার প্লুরাল, বলেন না সিঙ্গুলার প্লুরাল, এই বেতে চেঞ্জ হবে সাবজেক্টের। আরেকটা বলেছি কি? পার্সন, বলেন না আরেকটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি এটা কোন পার্সন বলেন তো? বলেন না থার্ড পার্সন। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওই সিঙ্গুলার নাম্বার বলতেছে এখানে থার্ড পার্সনও চলে আসতেছে, নাম্বারও চলে আসতেছে, এর কারণে এখানে এসএস। তাহলে এটা হচ্ছে এখন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কয়টা পাইছি? ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কয়টা পাইছি? দুটা। বলেন না ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কয়টা পাইছি? দুটা। এক নাম্বারটা কি বলেন তো একটু? সাবজেক্টের পরে বসে। বলেন, একটু রিপিট করো, বলো সাবজেক্টের। আবার বলেন ফাইনাইট ভার্ব কোথায় বসে? দুই নাম্বার বৈশিষ্ট্যটা বলো। সাবজেক্টের নাম্বার ও পার্সন ভেদে কি হয় বলা যাবে কি? একটা নতুন বাক্য দিলে ওখান থেকে সাবজেক্ট ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে পারবা। তিন নাম্বারটা একটু বলি। ওকে জিজ্ঞেস করলাম আর কোনো বৈশিষ্ট্য আছে কি? সে বলতেছে হ্যাঁ স্যার আরেকটা বৈশিষ্ট্য আছে। আমি বললাম এটা বলো দেখি, এটা কি বলতেছে বলো তো? বিভিন্ন টেন্সে রূপান্তরিত হয়। তাহলে খেয়াল করো ফাইনাইট ভার্ব টেন্স ভেদে পরিবর্তন হবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব টেন্স ভেদে পরিবর্তন হয় না। একটা एग्जांपल দেখি, এটা দেখো। দেখো আমি লিখলাম যে হি কাম, স্যার হি কাম হবে না হি কামস হবে? হি কামস হবে। আমি যদি এটাকে ফার্স্ট টেন্সে নিতে চাই এটা হবে কেম, দেখো এটা পরিবর্তন হচ্ছে। আমি যদি এটাকে ফিউচার টেন্সে নিতে চাই তাহলে আমাকে একটা উইল যুক্ত করে দিতে হবে এখানে, এটা বি1 করে দিব, হয়ে গেল হি উইল কাম। তাহলে বলো তো কি এখন টেন্স ভেদে ভার্বটা চেঞ্জ হচ্ছে কিনা? কিন্তু রিড কিন্তু চেঞ্জ হচ্ছে না, খেয়াল করিও। হি লাভস, হি ইজ লাভিং, হি উইল লাভ, হি লাভড, এরকম এইটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। তুই বলেন তো দেখি এটা কেন চেঞ্জ হচ্ছে না? এটা নন ফাইনাইট বলে। এটা কেন চেঞ্জ হচ্ছে বলো তো? তাহলে কি হলো? কোনটা চেঞ্জ হয়? কোন ভার্বটা চেঞ্জ হয়? ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়। তাহলে আমাকে বলো লাভস কেন ফাইনাইট ভার্ব? এটি বিভিন্ন টেন্সে চেঞ্জ বা পরিবর্তন হয় বলে, বিভিন্ন টেন্সে পরিবর্তন হয় বলে এটা কি টেন্স, কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য করা হলো এক নাম্বারটা বলেন। সাবজেক্টের পরে বসবে। দুই কি? নাম্বার ও পার্সন ভেদে পরিবর্তন হবে। তিন নাম্বারটা কি? বিভিন্ন টেন্সে রূপান্তরিত হবে। নন ফাইনাইট ভার্ব কিন্তু টেন্সে রূপান্তরিত হয় না। তিনটা গেল। ওকে জিজ্ঞেস করলাম আর কি কোনো বৈশিষ্ট্য আছে? ও বলতে স্যার আরো একটা বৈশিষ্ট্য আছে। আমি বললাম আরেকটা বৈশিষ্ট্যটা কি? সে বললো যে বলো দেখি তোমরা। বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, একটা বাক্যের পরিপূর্ণ অর্থ সে দিতে পারে। সুন্দর একটা বৈশিষ্ট্য বললো। যেমন আমি একটা উদাহরণ দেখাই তোমাদেরকে, দেখো আমি একটা বাক্য লিখলাম, ধরো আমি যেতে, একটা হচ্ছে আমি যাই। এই দুটো বাক্যের মধ্যে মোটামুটি কোন বাক্যটাকে পরিপূর্ণ মনে হচ্ছে বলতো? একটা হচ্ছে আমি যেতে, একটা হচ্ছে আমি যাই। কোন অর্থটাকে একটু মোটামুটি পরিপূর্ণ অর্থ মনে হচ্ছে? আমি যাই। তাহলে আমি যাই এটি যেহেতু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে তাহলে এটা ফাইনাইট ভার্ব। আর এটা আমি যেতে, আমি পড়তে, আমি লিখতে, এটা যেহেতু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না বা দিতে পারছে না, বাক্যের ভাবটা প্রকাশ করতে পারছে না, এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে বলতে কি এটা অর্থ কি? এটা তো কি? পড়তে। পড়তে কি যেতের মতো নয়, এটা নন ফাইনাইট। আর এটা কি? এটা ফাইনাইট ভার্ব। ওর সাথে গল্প শেষ আমার। তাহলে ও আমাকে লাভস ওয়াটার যে ফাইনাইট এটা বুঝাতে গিয়ে সে আমাকে কয়টা বৈশিষ্ট্য বললো? তোমরা একটু রিপিট করো। এক নাম্বারটা কি? সাবজেক্টের পরে বসবে, সাধারণত সাবজেক্টের পরে বসে নাম্বার ও পার্সন ভেদে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। তিন নাম্বার বিভিন্ন টেন্সে রূপান্তরিত হয়। চার নাম্বার কি? বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, তাকে কি বলা হয়? ফাইনাল ভার্ব। কাহিনী শেষ। ও খুব সুন্দর বলেছে, ওকে আমি ধন্যবাদ দিয়েছি, বসাই দিছি। এখন আমি সেম ক্লাসের আরেকজন মেধাবী স্টুডেন্টকে দাঁড় করালাম। ভালো করে খেয়াল করো, খুব অল্প মিনিটের মধ্যে আমরা আলোচনাটা শেষ করছি। আরেকজন স্টুডেন্টকে দাঁড় করাইছি, ওকে জিজ্ঞেস করলাম, ও তো এতক্ষণ অনেক ভালো কথা বলেছে, ভালো পারফরমেন্সও দেখাইছে, তুমিও একটু বলতে পারবা কিনা? ও বলছে আমিও স্যার পারবো। আমি কি ওর থেকে কম? এখন ওকে বলতেছি তাহলে তুমি কি বলবা? আচ্ছা তুমি আমাকে এটা বলো, নন ফাইনাইট ভার্ব কাকে বলে জানো? ও বলছে হ্যাঁ স্যার এটা আরো ইজি। আমি বলছি তুমি বলতে পারবা? বলছে হ্যাঁ বলতে পারবো। আমি বললাম তাহলে এই বাক্যটা তোমাকেও দিই, তুমি আমাকে বলো এই বাক্যের মধ্যে কোন ভার্বটি নন ফাইনাইট ভার্ব। তো আমাকে বললো যে
স্যার দ্বিতীয় স্টুডেন্ট কিন্তু আমাকে বলতেছে, দ্বিতীয় ডায়লগ চলতেছে এখন, সে আমাকে বলছে টু রিডটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। উমা, তুমি কেমনে বুঝলে এটা তো নন ফাইনাইট ভার্ব? তুমি বলতে স্যার আমি নন ফাইনাইট ভার্ব কাকে বলে আমি জানি। আমি বললাম আমাকে একটু বলতে পারবা? ও একটা চালাক স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট, চালাক মানে দ্রুত বুদ্ধিমান স্টুডেন্টটা দেখো কেমন, সে কি বলে, সে বলছে এটা নন ফাইনাইট। আমি বলছি নন ফাইনাইটের একটু সংজ্ঞা বলো তো আমাকে। সে নন ফাইনাইটের সংজ্ঞা বলতে গিয়ে কি চালাকিটা করলো একটু দেখো। সে বলতেছে স্যার যে ভার্ব সাধারণত, স্যার আমি যেখানে সাধারণ লিখেছি এটা কেন বলতেছো না আমাকে? তো এটা হবে সাধারণত, কি হবে? এতগুলো চোখ, এটা কি কারো চোখে পড়ে নাই? যা হোক সমস্যা নাই, বুনো লেখাপড়ার একটি অংশ, যা একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে গেল। স্যার দেখো নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা বলতেছে ওই ছেলেটা দ্বিতীয়বার দাঁড়াইছে, সে বলতেছে, সে কিন্তু আরেকজনকে কপি করতেছে, যে ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে না। সে আমাকে সংজ্ঞা বলতেছে, কি বলেছে বলতো একটু? এটা কি সাবজেক্টের পরে বসে না, এটা সাবজেক্টের পরে বসার যোগ্যতা তার নাই, টু সহ মিলে এখানে আসবে না কখনো। যে ভার্ব সাধারণত সাবজেক্টের পরে, এরপর দেখো সে আরো বলতেছে সাবজেক্টের নাম্বার ও পার্সেন্টেজে পরিবর্তন হয় না। সংজ্ঞা বলতেছে সে, আগের জনটাকে কপি করতেছে, চালাক সে। তারপর বলতেছে দেখো এটা চেঞ্জ হয় না, হি আসলে এটা রিডস কখনোই হবে না, এইটাই হবে চেঞ্জ, ওটা হবে না, তাহলে পরিবর্তন হয় না। সে আরো বলতেছে বিভিন্ন টেন্সে রূপান্তরিত হয় না, দেখো এটা না। যেমন এটা দেখো লাভটা বিভিন্ন টেন্সে রূপান্তরিত হইতে পারে, টু রিড কিন্তু ওভাবেই থেকে যাবে, তাহলে এটা বিভিন্ন টেন্সে রূপান্তরিত হয় না। তিনটা বৈশিষ্ট্য পেলাম। এরপর আসেন বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, সব না যদি লাগাই দাও এটা হয়ে যাবে নন ফাইনাইট। ক্লাসে কিন্তু অনেক বেশি মেধাবী হইতে হয় না, বুদ্ধিমান হতে হয়। একজন স্টুডেন্ট যেভাবে সে সংজ্ঞাটা বলেছে, এই স্টুডেন্টটা খুব ভালো করে কথাগুলো খেয়াল করেছে, ফলে গিয়ে সে নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটাও খুব ইজিলি বলে ফেললো। তাহলে আমরা যারা কষ্ট করে এতক্ষণ ফাইনাইট ভার্ব শিখেছি, তারা নন ফাইনাইটের সংজ্ঞাটা লিখতে পারবো না? হুবহু এটাকে না না করে দিলে হয়ে যাবে, তাই কি না? এক্সাম্পলে গিয়ে কি করবো দেখো, উদাহরণ যখন দিব, যেমন ফাইনাইট ভার্বের উদাহরণ যখন দিবা, তখন তুমি এই উদাহরণটা লিখবা, লেখার পরে তুমি এটা নিচে আন্ডারলাইন করবা, এটা ফাইনাইট ভার্ব। যখন তুমি নন ফাইনাইটের এক্সাম্পল লিখবা, তখন পুরো বাক্যটা আবারও লিখে তুমি তখন আন্ডারলাইনটা করে দিবে, শুধু এটা নিচে, এটা নিচে আন্ডারলাইন হবে না, তখন নন ফাইনাইটের উদাহরণ হয়ে গেল, হয়ে গেছে না? ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে কথাটা শেষ করে দেখো। এইটা এই বাক্যটার মধ্যে হি ইজ রিডিং বুকস, এখানে একটা আছে ভার্ব ইজ, এখানে ফাইনাইট ভার্ব কোনটা বলতো? সবাই বলেন কোনটা ফাইনাইট ভার্ব? ইজ। ইজ এটা ফাইনাইট ভার্ব কেন বলেন তো? সাবজেক্টের পরে বসতে বলে, এরপরটা বলেন। আর কেন ফাইনাইট ভার্ব এটা? নাম্বার ও পার্সেন্টেজে, যেমন এখানে হি আসলে ইস হইছে, দে আসলে আর হইতো, আই আসলে এম হইতো, চেঞ্জ হচ্ছে কিনা? কিন্তু রিডিং তো রিডিং এ দিয়ে যেত, তাই কিনা? তারপরটা বলেন, 3 নাম্বারটা কি? ইজ এটা ওয়াজ করলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, উইল বি করলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, কিন্তু রিডিং কি থাকে, তাই কিনা? তারপরে বলেন এরপরে কি বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, যেমন এই ইজটা না থাকলে হি রিডিং বুকস বাক্যটা ভুল, পরিপূর্ণ অর্থ প্রকাশ হয় না, বাক্যের স্ট্রাকচারও ঠিক নেই। ইজিটা আসাতে বাক্যটা শুদ্ধ হয়ে গেছে, মানে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা কি কি বলেন? ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলেন তো? ফাইনাইট ভার্ব। এইটা কিন্তু নন ফাইনাইট, রিডিং এটা কি নন ফাইনাইট। নন ফাইনাইটের কয়েকটি প্রকার আছে, তোমরা চার্ট পেয়েছো হয়তো, ঠিক আছে? ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। বলেন ইনফিনিটিভ, জিরান্ড, তার মধ্যে একটি প্রকার আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে যে ভার্বের সাথে আইএনজি হয়। বলেন প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? এইটা, এই ভার্বটা আইএনজি অবস্থায় আছে বলে এটা প্রেজেন্ট পার্টিসিপল অবস্থায় আছে, সুতরাং এটা নন ফাইনাইটের প্রকারভেদ, এইটা ফাইনাইটের প্রকারভেদ। সর্বশেষ একটা বাক্য দিই, আই ডোন্ট নো, দেখি বলেন আই ডোন্ট নো এর মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা? ডোন্ট হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। বুঝতে পেরেছি? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি শুনলাম বলেন? ভার্ব সম্পর্কে ডিটেইলস শুনেছি, তাই কি না? ভার্বের আরো প্রকারভেদ আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব, নন ফাইনাইটের প্রকারভেদ। আমরা আরেকটা ক্লাসের মধ্য দিয়ে নন ফাইনাইট গুলো শিখবো, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ শিখবো। বলেন ফাইনাইট ভার্ব সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা আসছে কিনা আজকে? যে কোনো সময় জিজ্ঞেস করলে বলা যাবে কিনা? যে কোনো একটা বাক্য দিলে সেটাকে আমাকে কোন ভার্বটা কোন প্রকারের এটা বলা যাবে কিনা? ভালো করে বুঝছি কি? ছোট করে একটা তালি হবে। ধন্যবাদ। আমার মেধাবী স্টুডেন্ট গুলোকে দেখাই।
দেরি করে